দেখেন বাংলার জনগণ কি করে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ একটা ইস্যুতে, শেখ হাসিনা ইস্যুতে। এদেশে একটা আওয়ামী লীগকেও, ওই খুনি কাউকে এদেশের জনগণ প্রশ্রয় দেবে না। এই যে ম্যানহোলের ঢাকনা আবার খোলার জন্য 6 তারিখ শেখ হাসিনা আসছেন, সেই কলুষিত ম্যানহোলের ঢাকনাকে আপনার প্রতিরোধ করতে হলে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক তাড়াতাড়ি আয়। এত বছর পর্যন্ত কি অবস্থা তোদের জন্য করছি, কত কাদের মোল্লারে ফাঁসি দিছি, আহারে মতিউর রহমান নিজামীরে ফাঁসি দিছি, সাইদিরে জেলের মধ্যে মারছি, বাংলাদেশের সব আলেম ওলামা জেলে ঢুকাইছি, এরপরেও ঢাকার মধ্যে এই মাত্র 2টা তলাইছে, এইতেই কাইতেই গেছি। আহারে একটু করে তাহাজ্জুদের সময়, তাও আবার সকালবেলা অ্যারেস্ট হয়ে যায়। এই হচ্ছে তাদের অবস্থা। তো আপার আজকের এই দুর্দিনে আপার কেউ নাই, আমি আপাকে একটু স্মরণ করে আপনাদের সামনে উপস্থিত করে দিয়ে। হাসিনা ফিরে আসবে, হাসিনা ফিরে আসতেছে। 6 তারিখে হাসিনা আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে এবং কিছু কান্নাকাটিও করেছে তিনি ফিরে আসার জন্য। তো হাসিনা কি আসলেও ফিরে আসতে পারবে, নাকি এগুলো শুধুই বাউতাবাজি কথাবার্তা বলে? এবং বাংলাদেশের মানুষ যদি তিনি ফিরেও আসেন তার সাথে কী আচরণ করতে পারেন, এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এর আগে চলুন হাসিনার ফিরে আসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য দিয়েছেন, আচরণ করেছেন ডক্টর ফয়জুল হক। তার আচরণ আসলে বুঝতে পারবেন যে হাসিনার এই দুর্গন্ধযুক্ত মুখটা খুললেই যেন পুরো বাংলাদেশ দুর্গন্ধে ভরে যায়। চলুন আমরা ফয়জুল হকের আলোচনা শুনবো। দেখেন বাংলার জনগণ কি করে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ একটা ইস্যুতে, শেখ হাসিনা ইস্যুতে। এদেশে একটা আওয়ামী লীগকেও, ওই খুনি কাউকে এদেশের জনগণ প্রশ্রয় দেবে না। এই যে ম্যানহোলের ঢাকনা আবার খোলার জন্য 6 তারিখ শেখ হাসিনা আসছেন, সেই কলুষিত ম্যানহোলের ঢাকনাকে আপনার প্রতিরোধ করতে হলে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা কোনো অবদান রাখে না, কর্মপদ্ধতি রাখে না, সমাজের জন্য যার কোনো অবদান নাই, রাষ্ট্রের জন্য অবদান নাই, রাজনীতির জন্য অবদান নাই, এই ধরনের মানুষ হঠাৎ করে গজে ওঠে কিছু যদি করতে চায়, বিশেষ কোনো ব্যাকআপ পেয়ে, সেটার নাম কিংস পার্টি। তো 24-এর গণ আন্দোলন যারা করেছে, বাংলাদেশের বড় বড় সব রাজনৈতিক দল, আমার দল বিএনপি, আর একজনের দল জামাত ইসলাম, আর একজনের দল ইসলামী আন্দোলন, এই সকল দলগুলোকে, সব দলগুলোরই পার্টির সভাপতি, আমির, প্রধান সেক্রেটারি সব ছিল, সবার সামনের সারিতে কে যুদ্ধ করেছে। আমাদেরকে ভুলে গেলে, এত সহজে ভুলে গেলে চলবে না। সেই ছাত্র ভাইয়েরাই সম্মুখ সারিতে যুদ্ধে অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়েছে। যারা নেতৃত্ব দিয়ে জুলাই বিপ্লব সংগঠিত করতে পেরেছে, তাদেরকে কিংস পার্টি নামে আখ্যায়িত করার কোনো যৌক্তিকতা আমার কাছে নাই। এখন কোনো স্বার্থবাদী নেতার কাছে থাকতে পারে, ব্যক্তিগতভাবে কেউ কারো কোনো স্বার্থ উদ্ধারের জন্য বলতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যারা জুলাই বিপ্লব করতে পেরেছে তাদের মতো নেতাদেরকে তো আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরেই সংস্কার করে তাদেরকে এমপি বানানো উচিত, মন্ত্রী বানানো উচিত, তাদেরকে স্পেস তৈরি করে দেওয়া উচিত। যেই যুবকটা 16 বছর বয়সে সিদ্ধান্ত নিতে পেরেছে শেখ হাসিনার মতো একজন দুর্নীতিবাজকে রাস্তা থেকে তাড়িয়ে দিয়ে গণভবন থেকে আপনার পালাতে বাধ্য করেছে, সে তো আমার চাইতে অনেক বেশি স্মার্ট রাজনীতিবিদ, সে তো আমার চাইতে আপনার চাইতে অনেক বেশি বিজ্ঞান মনস্ক, আধুনিক মনস্ক এবং রাজনৈতিক সচেতন একজন ছাত্র। অতএব তাকে আমি কিংস পার্টি বলা, তাকে আমি সমরনায়ক বলা, সমন্বয়ক শব্দটাকে ব্যঙ্গিয়ে চেঙ্গিয়ে এই ধরনের শব্দ চয়নগুলোর সাথে আমি ব্যক্তিগতভাবে ঘোর বিরোধী। সেটা যদি আমারও কোনো ব্যক্তি করে, কিংবা আমার দল বা জামাতেরও যদি কেউ করে, তারও আমি ঘোর বিরোধী। মানুষ দোষে গুণে মানুষ। বাংলাদেশের একজন মানুষও, আমি সহ, কেউ ফেরেস্তা দাবি করতে পারবে না। এবং রাজনীতিতে কলুষিত মুক্ত কোন মানুষ আপনি একজনও বের করতে পারবেন না। বলতে পারেন উনি খুব সম্মানিত, যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, নো ডাউট বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের নেতারা যাকে নির্দ্বিধায় সম্মান করে, স্যালুট করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, সেটা কিন্তু দলমতের ঊর্ধ্বে উঠে করে। কেন? কারণ তিনি সেটা দেখাতে পেরেছেন। দেশপ্রেম কাহাকে বলে? খালেদা জিয়ার কাছ থেকে বাংলার জনগণের শেখার আছে। একজন সন্তান হারা, একজন আপনার স্বামী হারা, তারপরে আপনার কি বলে পরিবার থেকে বিচ্যুত, চিকিৎসা অবহেলা, তারপরে বাড়ি থেকে পর্যন্ত ক্যান্টনমেন্ট থেকে বের করে দেয়া, জেলের মধ্যে বিনা বিচারে অন্যায় ভাবে এতদিন রাখা, তার নাম আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার মুখ থেকে ছাত্রদের জন্য প্রথম যে একটা ভাষণ ছিল 4 মিনিটের, যেই সমাবেশ নিয়ে বিতর্ক ছিল, ওই বিতর্কিত সেই সমাবেশে
খালেদা জিয়ার 4 মিনিটের বক্তব্যে একটাবার বলেন নাই যে ছাত্রদল, ছাত্র শিবির কিংবা আপনার বিএনপি কিংবা যুব দলের নেতৃত্বে হয়েছে। তিনি কৃতজ্ঞতা দেখিয়েছেন ছাত্রদের প্রতি। এই কৃতজ্ঞতার মাধ্যমেই আমার কাছে আপনার কাছে কিন্তু ক্লিয়ার মেসেজ আছে, সেটা হচ্ছে এদেশের এই ছাত্র সমাজকে অ্যাকনলেজ করতে জেনেছেন তিনি। আমি তারেক রহমান সাহেবকেও ধন্যবাদ জানাই, উনিও অ্যাকনলেজ করে এই গত 2 দিন আগের বক্তব্যে বলেছেন দল আসুক, নতুন নতুন দল থাকবে, তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো। এটা রাজনৈতিক পরিভাষা। এখন হতে পারে রাজনৈতিক দল আজকে যদি আরেকটা আসে, আমি একসাথে মশিউর ভাইয়ের সাথে চা খাবো, এখন নির্বাচনে কালকে যদি আমার পার্টির পক্ষে কথা বলতে হয় তো আমাকে তো বলতেই হবে, ওনার পার্টির পক্ষে ওনাকে বলতেই হবে। দিস ইজ দ্য ডেমোক্রেসি, এবং এটা একটা সৌন্দর্যতা। 16 বছরে এই ডেমোক্রেসি বাংলাদেশের চর্চা হয়নি বিধায় আজকে আপনার কাছে আমার কাছে খটকা মনে হচ্ছে। একজন আর একজনকে শত্রু বানিয়ে দিচ্ছি, কিন্তু এই শত্রু বানিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের কোনো বিজয় হবে না। আমি সাগর ভাই আপনাকে স্পষ্ট করে বলতে পারি, বাংলাদেশের আগামীর রাজনীতি যদি আপনাকে সুন্দরভাবে শুদ্ধভাবে পরিচালনা করতে হয়, তাহলে এই বাংলাদেশে এই 6 মাসে যা আমরা দেখাচ্ছি, যে ধরনের মিডিয়া বা বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে বিভিন্ন কারণে রাজনৈতিকদের মধ্যে ষড়যন্ত্র কিংবা বিশ্বাসের ঘাটতি শুরু হয়েছে, এটা যদি চলমান থাকে তাহলে আপনার জন্য ওই শেখ হাসিনা বেস্ট। কারণ এই বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোকে আপনাদের শেখ হাসিনা বিরোধী এই রাজনৈতিক মননে ঐক্যবদ্ধ করাতে পেরেছিল। তিনি যখন বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, বাধ্য হয়ে আপনি বাঙালি, ওই তার কারণে আপনি ঐক্যবদ্ধ হয়েছেন। শেখ হাসিনা নাই, অনৈক্যের বীজ শুরু হয়ে গিয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই যে ম্যানহোলের ঢাকনা নতুন করে আবার শেখ হাসিনা 6 তারিখ খুলবে, এই 6 তারিখ খোলার আগে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এই যে ম্যানহোল, এই যে ম্যানহোলের ঢাকনা আবার খোলার জন্য 6 তারিখ শেখ হাসিনা আসছেন, সেই কলুষিত ম্যানহোলের ঢাকনাকে আপনার প্রতিরোধ করতে হলে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কত বড় নির্লজ্জ যে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, সে এখন প্রকাশ্যে 6 ফেব্রুয়ারি আপনার লাইভে এসে নেতাদের সামনে কথা বলতে চায়। এটা আপনার কারণে আমার কারণে হয়েছে। বাংলাদেশের শেখ হাসিনাকে আমরা যারা 16 বছর বসে দাঁড়িয়ে পারি নাই, 16 বছরের জুলুম নির্যাতন সহ্য করেছি, আজ আমরা আবার এই শেখ হাসিনার এই সকল কর্মকাণ্ড চালু করার জন্য আমাদের প্রত্যেকের দুর্বলতা গুলাই এখন আওয়ামী লীগের শক্তিতে রূপান্তরিত হচ্ছে। অতএব বাংলাদেশে আমি ছাত্র চিনি না, বিএনপি চিনি না, জামাত চিনি না, ইসলামী আন্দোলন চিনি না, যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ধারা তৈরি না হবে ততক্ষণের আগ পর্যন্ত এই দেশে সবাইকে এখন একসাথে থাকতে হবে। আপনার রাজনীতি করবে, অসুবিধা কোথায়? প্রত্যেকটি বিজয়কে কেন্দ্র করে এক একটা রাজনৈতিক দল সংগঠিত হয়। আপনি স্বাধীনতার সময় দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন। 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব করলেন। বিপ্লবের পরে বিপ্লবী চেতনায় উজ্জীবিত হয়ে জনপ্রিয়তার শীর্ষে যখন তিনি অবস্থান করছেন, তখনই মানুষ তাকে নিয়ে ভাবনা করার সুযোগ পেয়েছে। রাজনীতিতে বিএনপির একটা অভিষেক হয়েছে, এটা দোষের কিছু না। এইভাবে করেই প্রত্যেকটি রাজনৈতিক দলের উত্থান হবে। অতএব ছাত্র জনতার রাজনৈতিক দলকে আমি ওয়েলকাম জানাই। এই রাজনৈতিক দল আমার আপনার কোনো ক্ষতি করবে না, বরং আপনি আমি যত বেশি। শেখ হাসিনা কেন বক্তব্য দিতে পারবে না? শেখ হাসিনা তো নিষিদ্ধ হয়নি, বা তার দল তো নিষিদ্ধ নন। তিনি দেশ থেকে শেখ হাসিনা নিষিদ্ধ হয়নি, কিন্তু শেখ হাসিনার এই ম্যানহোলের ঢাকনা খোলার অধিকার শেখ হাসিনার নাই। এজন্য বলছি, যেই শেখ হাসিনা নিজে দেশ থেকে পালিয়ে গিয়েছে, তার বাচ্চাগুলোকে রাস্তায় ফেলে গেছে, ঠিক আছে, কিন্তু তার তো কথা বলবার সেই অধিকার তো আর নিষিদ্ধ করা হয়নি। আরে অধিকার তো আমি তো শেখ হাসিনার অধিকার দিতে আমার তো কোনো ধরনের ঝামেলা নাই যে শেখ হাসিনা কয়টার সময় ঘুমাবে, কয়টার সময় উঠবে। দিস ইজ নট মাই ডিউটি টু কাউন্ট ইট। কিন্তু আমার ডিউটি হচ্ছে, এই অভদ্র মহিলা বাংলাদেশ থেকে যখন তার আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীগুলোকে রাস্তার পাশে ফেলে পালিয়ে গিয়েছে, সেই ভিক্ষুকেরা আবার কি করে এই নির্লজ্জ মহিলার লাইভ শুনবে, সেটাই আমাকে কষ্ট দিচ্ছে। কিভাবে সম্ভব যে তার সন্তানের খোঁজ নিতে জানে না?
আপনি চাইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো জেলে থাকতেন, আপনি চাইলে প্রয়োজনে ওই যে এরশাদ সাহেবের মতো জেলে থাকতেন, তাও অন্তত আপনাকে মানুষ একটু হইলেও বলতে পারতো যে আপনি পারবেন। আপনি পারেন নাই। আপনি বারবার বলেন মৃত্যুকে ভয় পান না। আপনি কয়েকদিন আগে লাইভে বলেছে শেখ হাসিনা আর যদি 20 মিনিট আমি অপেক্ষা করতাম তাহলে আমাকে সবাই মেরে ফেলতো, আমার জীবন রক্ষার্থে পালিয়েছেন। তো আপনি আপনার জীবন রক্ষার্থে পালালেন, আর যেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ গুলোর উপরে নাম বিক্রি করে 16টি বছর অত্যাচার, জুলুম, নির্যাতন করেছেন, তাদের দিকে আপনি একবারও তাকান নাই। সে কারণেই ওই তাহাজ্জুদের সময় যারা লিফলেট বিতরণ করে আর একটা লিফলেট বিতরণ করতে গিয়ে 10 বার পিছনের দিকে তাকায়, ওই ছাত্রলীগ, আওয়ামী লীগের উদ্দেশ্যেই আমি সবসময় বলি, আহাম্মকের দলেরা তোমার নেত্রী তোমাকে ছেড়ে পালিয়ে গিয়েছে, ওই দলে তোমার সম্পৃক্ত থেকে লিফলেট বিতরণ করার জন্য যে একটা সেকেন্ড ব্যয় করছো, ওটাই তোমার জন্য সবচেয়ে অধপতনের কারণ। বাংলাদেশের রাজনীতিতে আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের মধ্যে অনেক উচ্চবাচ্য আলোচনা হবে, আর আপনাদেরকেও একটু সাবধান করতে চাই সাগর ভাই, আপনারা একটু একটু আমরা ফোসফাস করলেই আপনারাও অসুস্থ হয়ে পড়েন, আপনারাও অস্থির হয়ে পড়েন। কেন এত অস্থিরতা দেখান? 16 বছর আমরা কথা বলতে পারি নাই, 16 বছর এইরকম একই ফেইজে আমরা এই রাজনীতিবিদরা কথা বলতে পারি নাই। এখন আমার বিরুদ্ধে একটু মশিউর ভাই বলবে, আমি একটু তার বিরুদ্ধে বলবো, এতে আপনাদের এত অসুস্থতার কারণ কি? আপনারা বরঞ্চ আমাদেরকে বলেন যে এটা একটা গণতান্ত্রিক স্পেস, এই গণতান্ত্রিক স্পেসটা ওয়েল তৈরি করে আপনারা দেন। তো বললেন, আপনারা নিজেরা যখন বলেন তখন অন্যরা সুযোগ পায়। না, কিন্তু আমরা বলবো, এই বলাবলি যখন বিএনপি, জামাত এবং মশিউর রহমানরা যখন মুখোমুখি ত্রিমুখী সাংঘর্ষিক একটা অবস্থাতে আসে, তখন তো অস্বস্তি বোধ করবার একটা জায়গা তৈরি হয়। তখন সাগর ভাই, অন্যরা বক্তব্য দেওয়ার সুযোগ পায়। আমরা একটা ইস্যুতে সাগর ভাই শোনেন, ওইটা যদি করতে চান যে কেউ কথা বলবে না, তাহলে সেটাও হবে শেখ হাসিনার গণতন্ত্র। এটা বাংলাদেশের গণতন্ত্র ওভাবে হতে পারে না। আমি একটা দোষ করলে আমাকে সমালোচনা তার করতেই হবে। এই সমালোচনার দ্বারাই তো বের হয়ে আসছে কে আজকের কিংস পার্টি, কে কিংস পার্টি না। যেমন আমি আজকের কিংস পার্টি বলতে বাংলাদেশে কাউকে দেখছি না, এট দ্য সেম টাইম আমার পার্টিরই যদি কেউ মনে করে যে অমুকই কিংস পার্টি, এটাই তো গণতন্ত্র। আমার দলের 31 দফার মধ্যে 6 বা 7 নম্বর দফা আছে, যেই দফার মধ্যে বর্ণনা করা হয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় যায়, শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা থেকে পতন করানো ইস্যু ছাড়া বাকি সবগুলো ইস্যুতে একজন মেম্বার অফ পার্লামেন্ট তার দলের প্রত্যেকের বিরুদ্ধে সমালোচনা করার অধিকার রাখে। অতএব সেই জায়গা থেকেই, সেই শক্তি থেকেই আমি আমার দলের কোনো ব্যক্তিও যদি অন্যায় আচরণ করে আমি প্রতিবাদ করতে প্রস্তুত আছি। কেউ যদি না মানে, বুঝতে হবে ওই লোক গণতন্ত্র করে না, ওই লোক রাজনীতি বুঝে না, ওই লোক বাস্তবতা মেনে নেয় না। আমার শেখ হাসিনার ইস্যুতে সাগর ভাই আপনাকে একটা স্পষ্ট করি, শেখ হাসিনার ইস্যুতে আমি গত টকশোতেও আপনাকে বলেছিলাম যে বাংলাদেশের জনগণের চান্দা উঠিয়ে শেখ হাসিনাকে বেতন দেওয়া উচিত মাঝে মাঝে। শুধু মাঝে মাঝে উনি একটু আমাদের এই হুঙ্কার টুঙ্কার দিবে, আর ওই রাতের বেলা আসবে 0.30 লক্ষ লোক নিয়ে আসবে, দেখেন বাংলার জনগণ কি করে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ একটা ইস্যুতে, শেখ হাসিনা ইস্যুতে। এদেশে একটা আওয়ামী লীগ কেউ, ওই খুনি কাউকে এদেশের জনগণ প্রশ্রয় দেবে না। সেটা আমাদের টেস্ট কেস ওভার হয়ে গেছে। 0 পয়েন্টে আমরা দেখেছি 30 লক্ষ লোক আনতে গিয়ে কয় টাকার লোক এনেছে। আমরা দেখেছি 18 তারিখ হরতাল পালন করতে গিয়ে কয়জনে হরতাল পালন করেছে। আমরা দেখেছি লিফলেট বিতরণ করতে গিয়ে কোথায় কোথায় লিফলেট করেছে, মিছিল করতে গিয়ে তাহাজ্জুদের সময় কিভাবে মিছিল করছে, এটা আমরা দেখছি। হ্যাঁ, তবে এটা এনাফ না, আমাদেরকে আরো অ্যালার্ট থাকতে হবে। আমাদেরকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং সেটা হতে হবে জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম, নতুন ছাত্রদের অর্গানাইজেশন, কিংবা বর্তমান এক্সিস্টিং যে তাদের কমিটি আছে, এদের সহ ছোট বড় বাংলাদেশের মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালিয়ে জনমানুষের উপরে ভয়াবহ অত্যাচার চালিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছেন বাংলাদেশের অবৈধ শাসক যিনি ছিলেন শেখ হাসিনা। ফ্যাসিবাদের মহানায়ক শেখ হাসিনা আজ থেকে 6 মাস আগে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন এবং সাধারণ মানুষ, রাজনৈতিক দল, মত, বিভিন্ন পেশার মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় সর্বশেষ 5ই আগস্ট তিনি বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছেন। তিনি বাংলাদেশের জনগণের কাছে পর্যন্ত কোনো একটি মেসেজ দিয়ে তিনি যেতে পারেননি। আজকের 6 মাস পূর্ণ হয়েছে। 6 মাসে আওয়ামী লীগের সকল
সেই যে বড় বড় বাহাদুরি ছিল সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। বাংলাদেশে এখন আর সেই আওয়ামী লীগকে দেখা যায় না, যেই আওয়ামী লীগকে আমরা বিগত 16 বছর পর্যন্ত মানুষের উপরে জুলুম নির্যাতনে দেখেছি। এর অন্যতম একটি কারণ ছিল, সেটা হচ্ছে অবৈধভাবে ভোট করা, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করা, অত্যাচার করা। এবং যেই আওয়ামী লীগ নিজে অহামিকা দেখিয়ে বলতেন, বিরোধী মতের মানুষদেরকে বলতেন যে আপনাদের কেউ নেই দেশে, আপনাদের কোনো সমর্থন নেই, আপনাদের কোনো আন্দোলন নেই, বাংলাদেশে একমাত্র শেখ হাসিনাই পারে, সব কিছুর ঊর্ধ্বে তিনি। সেই সব কিছুকে আল্লাহ পাকের বিশেষ মেহেরবানিতে শুধুমাত্র 16 দিন 15 দিনের আন্দোলনে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে। আমরা বাংলাদেশের ইতিহাসে গণভবন তো দূরের কথা, বাংলাদেশের কোন রাজনীতিবিদকে বাংলাদেশের ইতিহাসে পালিয়ে যেতে আমরা দেখি নাই। সেটা না এমপি, না মন্ত্রী, না প্রধানমন্ত্রী, না প্রেসিডেন্ট। যে চিরদিনের জন্য তিনি পালিয়ে গিয়েছেন, রোষানলে পরে পালিয়ে গিয়েছেন, সেরকম ইতিহাস বাংলাদেশে আপনি একটাও দেখাতে পারবেন না, একটাও না। একমাত্র একটা উদাহরণ সৃষ্টি করেছেন শেখ হাসিনা, সেটা হচ্ছে এই 5ই আগস্ট তিনি পালিয়ে গিয়েছেন। আজকের 6 মাস হয়ে গিয়েছে। আপা এখন কেমন আছে, আপা এখন কোথায় আছে, আপা এখন কি খাচ্ছে, আপা এখন কিভাবে ঘুমাচ্ছে, আমরা দীর্ঘ 6 মাস পর্যন্ত জানতে পারি নাই। কিন্তু 6 মাস আগে আমরা জানতাম আপা এখন তাহাজ্জুদ পড়ছে, আপা এখন রোজা রাখছে, আপা এখন সংসদে মিথ্যা বানোয়াট বক্তব্য দিচ্ছে, আপা এখন যা করছে সব কিছু আমরা তার 6 মাস আগে জানতে পারতাম। কিন্তু আজ বাংলাদেশে তার সেই ক্ষমতা নেই। দাম্ভিকতা ছিল মহা, বিশাল দাম্ভিকতা নিয়ে তিনি চলতেন। ভাবখানা এমন ছিল এই দেশটা তার কাছে লিজ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজকের সেই আপার সেই দাম্ভিকতা নেই। প্রিয় বন্ধুরা আমার, গণভবন ছেড়ে পালিয়েছে। আমাদের বাংলাদেশের ইতিহাসের জন্য এটা চরম লজ্জার, কিন্তু তিনি এই লজ্জার দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি সবসময় বলি যে আওয়ামী লীগ কিছু কিছু জিনিসের জন্য বিশ্বের কাছে অনেক নাম কুড়িয়ে থাকবে, অনেক, যেটা কেউ কোনোদিন তাদের এই জায়গাটাকে টাচ করতে পারবে না। আপনি টার্গেট নিলেও পারবেন না, কোনোদিন পারবেন না। আওয়ামী লীগ যেটা পারবে সেটা আপনি টার্গেট নিলেও পারবেন না। যেমন কি, আপনি টার্গেট নিলেও গণভবন থেকে পালাইতে পারবেন না, যেটা আওয়ামী লীগ পেরেছে। আপনি টার্গেট নিলেও আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে রাস্তায় ফেলে রেখে, অনাথ দুস্থদের মতো রাস্তায় রেখে তারপরে নেত্রী দেশ থেকে পালিয়েছে, সেটা আপনি পারবেন না। এটা একমাত্র আওয়ামী লীগের পক্ষে সম্ভব। এই রেকর্ডটা তারা করতে পেরেছে। একই রেকর্ড 1971 থেকে 75 সাল পর্যন্ত এই আওয়ামী লীগ করেছিল। আওয়ামী লীগ যেটা পেরেছে আপনারা পারবেন না, পারেননি। তারা রক্ষী বাহিনী গঠন করে বাড়িতে বাড়িতে লাশ উপহার দিয়েছে, গুম উপহার দিয়েছে, মানুষদেরকে মেরেছে। আপনি পারবেন না। সংসদের নির্বাচনে চুরি করা, 73-এর নির্বাচন, এই নির্বাচন আর বাংলাদেশের 18 এবং 24-এর নির্বাচন একই নির্বাচন। এই নির্বাচন আওয়ামী লীগ যেভাবে দেখাতে পেরেছে, আপনি এই নির্বাচন কোনোদিন আর দেখাতে পারবেন না। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এইরকম করে আর কিচ্ছু কোনোদিন আপনি দেখাতে পারবেন না। তার মানে আওয়ামী লীগ আপনার চেয়ে এখানে অনেক বড় বিশাল অর্জন তারা করেছে। চুরিতে তারা ফার্স্ট, ডাকাতিতে তারা ফার্স্ট, রাতের বেলা ভোট দেওয়ায় তারা ফার্স্ট, ধর্ষণ, হত্যা, নির্যাতনে তারা ফার্স্ট, দেশ বিরোধী ষড়যন্ত্রে তারা ফার্স্ট, গণভবন থেকে পালিয়ে যাওয়ায় তারা ফার্স্ট। আওয়ামী লীগকে আপনি কেন স্বীকার করছেন না যে আওয়ামী লীগ ফার্স্ট হয়? হ্যাঁ, আওয়ামী লীগ এগুলোতে ফার্স্ট হয়। গরু চুরি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে একজন স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে রেখে তারপরে ধর্ষণে ফার্স্ট হওয়া, এটা এই বাংলাদেশে আর কারো পক্ষে সম্ভব না। অতএব আওয়ামী লীগ কিন্তু এই জাতীয় জায়গায় অনেক ভালো রেজাল্ট করেছে, যেটা আপনারা আর কেউ কোনোদিন টাচ করতে পারবেন না। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আজকের সেই আপা 6 মাস হয়ে গিয়েছে, চলে গিয়েছে। আপার অ্যাবসেন্সটাকে আমরা খুব মিস করছি। কেন মিস করছি জানেন? মাঝে মাঝে আমার মনে হয়
আপা বাংলাদেশে থাকলে আমাদের মধ্যে ভাই ভাই ঝগড়া হতো না, আমরা সবাই মিলেমিশে থাকতাম, আমরা ঐক্যবদ্ধ থাকতাম, আমরা সবাই মিলে হাসিনার বিরুদ্ধে এক থাকতাম। আপা আজ নাই, সংসারে আগুন ধরিয়ে গিয়েছে, এখন সবাই যার যার মতো বিভিন্নভাবে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, অনৈক্য তৈরি করে ফেলেছি। এটা কিন্তু আপার একটা বিশাল গুণ। আপা এমন মায়ের মারত, এমন গুম করত, এমন মামলা দিত, এমন খুন করত যে বাংলাদেশের কোনো মাযহাব থাকতো না, কোনো তরিকা থাকতো না, কোনো ওই দল থাকতো না, মত থাকতো না, সব এক হয়ে ওই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো। তার মানে কি দাঁড়ালো? আপা এই জায়গায় কিন্তু ফার্স্ট। বাংলাদেশে নির্দ্বিধায় আপনাকে বলতে হবে, আপা এই জায়গাগুলোতে আপনাদেরকে এমন কিছু দেখিয়ে যেতে পেরেছে যেটা আপনি আর কোনোদিন পারবেন না। আপা পেরেছে বাংলাদেশে গণতন্ত্রহীন 16টি বছর রাখতে, এমন ভাবে মানুষগুলোকে ঘুমিয়ে রেখেছে, এমন ভাবে মানুষগুলোকে নীরব নিস্তব্ধ রেখেছে যে এই দেশে গণতন্ত্র বলতেই আমরা বুঝতাম যে একটা দল একটা নির্বাচনের তারিখ দিবে, সে যাকে যাকে এমপি বানাবে, ওইটার নামই গণতন্ত্র। এখন আমরা যে একে অপরে তর্ক বিতর্ক করছি, আমি রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, আপনি যেতে চান, এই যে যেতে চাই, এইটা বাংলাদেশের জনগণের কাছে নতুন খটকা লাগছে। এটা কেমন কথা? কেমন করে সবাই ক্ষমতায় যেতে চায়? এটা যে গণতন্ত্র, এটা আর এখন জনগণ জানে না, এটা ভুলে গিয়েছে। কারণ আপা এই কাজটা গত 16 বছর করেছে। আজকের আপার 6 মাস, বিদায় নেয়ার 6 মাস। সে কারণে এই কথাগুলো একটু মনে করিয়ে দিচ্ছি যে আপা যে কি ছিলেন আপনারা ভাবতেও পারেন নাই। আজ আপাকে পদে পদে মনে পড়ছে, কারণ আপা গণতন্ত্র ধ্বংস করে দিয়ে একটা নিউ ফরম্যাটের গণতন্ত্র উপহার দিয়েছিল। ওটা আপনি অ্যাডাপ্ট হওয়ার কারণে এখন নতুন গণতন্ত্র টকশো কিংবা ডায়লগ পছন্দ হচ্ছে না। কারণ আপা যেটা পেরেছে সেটা তো আর কেউ পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি আপার মতো দুষ্ট হতে পারবেন না, আপার মতো ধর্ম বিক্রিকারী হতে পারবেন না, আপার মতো নিজের দলের লোকেরা ধর্ষণ হত্যায় নিয়োজিত থাকলেও সংসদে দাঁড়িয়ে একদম অলি আল্লাদের মতো বক্তব্য আপনি তো পারবেন না। অতএব আপা আজকের 6 মাস হয়েছে চলে গিয়েছে। আমার দুঃখ সেখানে না, আমার দুঃখ একটা জায়গায়, যেই ফলোয়াররা আপাকে এত বছর ফলো করলো, টাকা পয়সা কামাই করলো আপার কারণে, আপাও তাদেরকে রেখে চলে গেল, কাউকে কোনো মেসেজ দিল না। আর আপারও কেউ খোঁজ নিতে গণভবনে একটা মাস কেউ গেল না, কেউ যায়নি। এই যে আপার প্রতি তাদের ভালোবাসা, সে ভালোবাসাটায় তারা ফেল করেছে, তারা ভালোবাসা দেখাতে পারে নাই। 1975 সালের 15ই আগস্ট আওয়ামী লীগের একটা নেতাকর্মীও ওই শেখ মুজিবের পাশে গিয়ে দাঁড়ায় নাই। আর না দাঁড়ানোর কারণে জানাজায় পর্যন্ত 8 জন 12 জন মানুষ হয় নাই। ওখানেও ওই যে হুজুরদেরকে জেলে রাখছেন, ওরকম একজন দরদি বাড়ির পাশের হুজুরই জানাজা পড়িয়েছে। অতএব ওই আপা আজও একই অবস্থায়, সেই 5ই আগস্ট চলে যাওয়ার পরে আপার পাশে কেউ দাঁড়ায় নাই। এখন আপা ভিডিওতে আসতে চায়, আপা কালকে হেজাব পরে আসবে না চেহারাটা আটকিয়ে আসবে না কণ্ঠ শুধু ছাড়বে, জনগণ জানে। আমরা সেই আপা কি করবে একমাত্র আপাই জানে। এই আপার এমন দুঃসাহস যে তিনি নিজের জীবনকে রক্ষার জন্য পালিয়ে গিয়েছেন। বলছেন যে মাত্র 20 মিনিট আমি যদি আর একটু থাকতাম তাহলে আর 20 মিনিট পরে আমাকে কেউ খুঁজে পেত না। এই হচ্ছে সেই আপা, যেই আপা বাংলাদেশের তার নেতাকর্মীর জীবনকে চিন্তা করলেন না, নিজের জীবনকে চিন্তা করলেন। আর আমার মনে হয় সম্পূর্ণ তার পরিবারকে চিন্তা করলেন। কারণ একটা পারিবারিক সদস্য এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। তার মানে আপা একটা জাতির সাথে মুনাফিকি করে চলে গিয়েছেন। আপা তার নেতাকর্মীদেরকে রাস্তায় রেখে তার আত্মীয় স্বজনদেরকে গোপনে আগেই পাঠিয়ে দিয়েছে। অতএব সেজন্য আজকের এই আপাকে খুব মিস করছি। 6 মাস হয়ে গিয়েছে। 6 মাস এই ভিক্ষুকের দলের লোকেরা এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে,
কেউ তাদেরকে পাত্তা দেয় না। 6 মাস আগে বাংলাদেশের অলিতে গলিতে প্রত্যেকটি জায়গায় ওদেরকে সালাম দেওয়া ছাড়া আপনি কিছু করতে পারতেন না। আজ ওরা আপনাকে সালাম দিবে কোত্থেকে? গর্তের ভিতরে লুকিয়ে থেকে ফুসফাস ছাড়ার চেষ্টা করে, তাও ঠিক মতো পারে না। এক জায়গায় একটু করে তাহাজ্জুদের সময়, তাও আবার সকালবেলা অ্যারেস্ট হয়ে যায়। এই হচ্ছে তাদের অবস্থা। তো আপার আজকের এই দুর্দিনে আপার কেউ নাই, আমি আপাকে একটু স্মরণ করে আপনাদের সামনে উপস্থিত করে দিয়ে গেলাম। প্রিয় দেশবাসী, আমাদেরকে মনে রাখতে হবে যেই জগদ্দল পাথর আমরা হারিয়েছি, এই জগদ্দল পাথর আমাদের জীবনের জন্য, আমাদের জীবনকে ধ্বংস করার জন্য 16 বছর আমাদের কাছে ছিল। এই জগদ্দল পাথর যাতে আর কোনোদিন আমাদের সামনে আসতে না পারে, আমাদের কাছে আসতে না পারে, আমাদের শাসন ব্যবস্থায় আর ফিরে আসতে না পারে, সেই জন্যই আপাকে কিন্তু আমাদেরকে এই বাংলাদেশের নাগরিকদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে রাখতে হবে। এই যে আপা আপা, কয়েকদিন আগে আওয়ামী লীগের নেতাদেরকে দেখলাম কতবার কত শতবার আপা ডেকেছেন। এই নেতাকর্মীরা আজকের একটা বার যদি বুঝতো যে কি পরিমাণ বেঈমানি তাদের সাথেও আপায় করেছে, তাহলে তারাও কোনোদিন আওয়ামী লীগের নাম মুখে নিতে পারে না। আমরা জানি ওদের হাতে কিছু টাকা পয়সা আছে, চুরি করা ডাকাতি করা অর্থনীতিগুলো ওরা আমাদের এই দেশের ধ্বংসের জন্য খরচ করবে। আমাদের দেশবাসীকে সতর্ক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রত্যেকটি অলিতে গলিতে, বাসায়, পাড়া, মহল্লায়, সব জায়গায়। এই আপা চলে যাওয়ার পরে হয়তো আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্র আবার শুরু হবে, হচ্ছে। এই ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগ আপনার জন্য যা করেছে গত 16 বছর, আমি মনে করি না যে এই সরকার 100% সফল, কিন্তু এই সরকার এখন পর্যন্ত যতটুকুই করেছে তা আপনার কাছে অনেক বেশি এক্সপেকটেশন থাকার কারণে হয়তো খুব একটা ভালো মনে হয় না, কারণ আমার তো অনেক এক্সপেকটেশন। কিন্তু 16 বছর আপা যা দুর্ঘটনা ঘটিয়েছে সেটা 6 মাসে রিকভার করার সুযোগ নেই। এই 16 বছরের দুর্ঘটনা দূর করতে হলে এরকম আরো 10-16 বছরই প্রয়োজন। সেজন্য দেশবাসীকেও ধৈর্য ধরতে হবে। আর এই আপার শুধু কুৎসিত আমলগুলো, প্রিভিয়াস জীবনগুলো জাতির সামনে তুলে ধরতে হবে। 28শে অক্টোবরের লগি বইটা তুলে ধরতে হবে, 5ই মের শাপলা চত্বর তুলে ধরতে হবে, 28শে অক্টোবর এই যে রিসেন্টলি বিএনপির সমাবেশের উপরে গুলিবর্ষণের কথা তুলে ধরতে হবে, 10ই ডিসেম্বরের কথা তুলে ধরতে হবে, 24-এর গণ অভ্যুত্থানের কথা তুলে ধরতে হবে। এভাবেই করে জাতির কাছে আপনি যখন তুলে ধরবেন, তখন এই আপা কেমন ছিল সেটা আপনারা অনুধাবন করতে পারবেন। অতএব আসুন, আজকের এই আপার 6 মাস পূর্ণ হয়েছে, এই 6 মাস থেকে আমরা শিক্ষা অর্জন করি। আগামীর বাংলাদেশে আর কোনো এই ধরনের আপা চাই না, যারা বাংলাদেশের গণমানুষের বিরুদ্ধাচরণ করে, যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করে এবং সর্বশেষ নিকৃষ্ট দালালের মতো পালিয়ে যেতে হয়, কুৎসিতভাবে পালাতে হয়। এরকম কোন নেতা আমরা ভবিষ্যতে চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে গঠন করব। আগামীর রাজনীতি এমন ভাবে সাজবে যাতে করে কেউ আর না পালিয়ে যায়। অতএব আসুন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের এই দিনে ঘৃণা করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খুনি যারা আমার দেশে 24 মানুষ লেলিয়ে পরে মানুষের জীবন ধ্বংস করছে, তাদের প্রতি দর্শক ফজলুলের আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন, মন্তব্য করবেন। আজকে একজন সরকারি কর্মকর্তা তিনি বলেছেন, বা অনেকে এরকম বলেছেন যে হাসিনা বাংলাদেশে আসুক, এটা দেশের মানুষ চায়, তবে হাসিনা আসলেই তাকে ফাঁসিতে ঝোলানো হবে এমন প্রস্তুতি, আশা করি সেটাই হবে। তবে হাসিনা এই যে বারবার ফিরে আসার ঘোষণা দেয়, একবার 1 তারিখ, একবার 6 তারিখ, একবার 5 তারিখ, এই ঘোষণাগুলো মূলত তিনি একটা রাজনীতিতে ফেরার বা চিন্তাভাবনা এরকম করতে চান, মানে তার চিন্তাভাবনা এরকম। কিন্তু তিনি হয়তো বা রাজনীতিতে এতটাই কাঁচা হয়ে গিয়েছেন রাজনীতি করতে করতে, নিজেকে এত বড় বড় পণ্ডিত ভাবতে, যে তার এই কথাগুলো বলার কারণে এই দেশের ভিতরে যে সমস্ত আওয়ামী লীগের রয়েছেন তারা কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়তেছেন। পাশাপাশি কিন্তু যে সমস্ত কর্মীরা রাস্তায় বের হয় তারাও মায়ের দূরের শিকার হচ্ছেন। তো
উচিত ছিল তার জবানটা বন্ধ রাখা, কিন্তু সেই জবানটা বন্ধ না রেখে তিনি চালু রেখে এই দেশের নেতাকর্মীদেরকে বিপদে ফেলান। তো তিনি যদি আসতে চান তিনি চলে আসুক, কীভাবে বারবার তারিখ মিস করা হয় কেন? তিনি চলে আসুক বীরের বেশে, চলে এসে এদেশে রাজনীতি করুক, এটা দেশের মানুষ চাইতেছে তিনি চলে আসুক, কিন্তু তিনি তো না এসে শুধু সেখান থেকে ফাঁকা আওয়াজ দিচ্ছে আমি চলে যাব, আমি দেশে আসবো। এই হচ্ছে হাসিনার অবস্থা। মূলত আসলেও আসার তো সাহস তার ভিতরে নাই, কারণ সে জানে তিনি দেশে আসলে তাকে চিল শকুনের মতো তাকে ছিঁড়ে ফেলবে দেশের জনগণ।